দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল, কিন্তু এখনো আমার সন্তান জন্ম নিল না। সেই জন্য আমার শাশুড়ি মায়ের কাছে আমাকে সবসময় কথা শুনতে হয়। আমার আর ভালো লাগছে না। হে ঈশ্বর, আমার কোল আলো করে একটা সন্তান দাও। আর ঠিক এমন সময় তখনই সেখানে তার শাশুড়ি মা কমলা দেবী চলে আসে। ছি বৌমা, তুমি এখনো পর্যন্ত আমাকে নাতি নাতনির মুখ দেখাতে পারলে না। কি জন্য তোমার মতো মেয়েকে যে বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছিলাম কে জানি। আমার তো মনে হয় তুমি বন্ধা মহিলা, সেই জন্যই তোমার বাচ্চা হচ্ছে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রিয়তমা তার স্বামীর সঙ্গে গিয়ে অনেক ডাক্তার বুদ্ধি দেখায়, কিন্তু তবুও সে কিছুতেই গর্ভবতী হতে পারে না। আর এভাবেই দেখতে দেখতে প্রায় 10 বছর কেটে যায়। আর এতদিনে কমলা দেবীর মাথার সব চুল পেকে গেছে, এমনকি প্রিয়তমাও বয়স্ক হতে চলেছে, কিন্তু তখনও তার সন্তান জন্ম নেয় না। মা, আপনি তো সেই কখন জলখাবার খেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি প্রেসার আর সুগারের ওষুধটা খাননি। আপনার কিন্তু হাই সুগার আর হাই প্রেসার, তাই দয়া করে ওষুধের অনিয়ম করবেন না। তাড়াতাড়ি ওষুধ খেয়ে নিন। তুমি চুপ করো। বুড়ো বয়সে এসে নতুন বউয়ের মতো ঢং করতে হবে না। আর আমি ইচ্ছা করে ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ আমি আর বাঁচতেই চাই না। 10 বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তুমি আমাকে নাতি নাতনির মুখ দেখাতে পারলে না। সারা বাড়িতে একটা কান্নার আওয়াজ পর্যন্ত শুনতে পাই না। তাই আমার বেঁচে থাকতে ইচ্ছাও করে না, আমি মরে যেতে চাই। কিন্তু মা, বিগত 10 বছর ধরে প্রত্যেক দিনই আমি ডাক্তার দেখাচ্ছি, কড়া কড়া ওষুধ খাচ্ছি, এমনকি আমি অনেক সাধু বাবাদের কাছেও গেছি, কিন্তু তবু আমার বাচ্চা হয় না। এতে আমি কি করতে পারি বলুন? এমনকি আপনি তো আপনার ছেলেকেও ডাক্তার দেখিয়েছেন, আপনার ছেলের মধ্যেও তো কোনো দোষ নেই, আর আমার মধ্যেও কোনো দোষ নেই। এবার যদি ঈশ্বর আমাদের সন্তান না দেয়, তাহলে আমরা কি করব বলুন? এই কথা বলতে বলতে প্রিয়তমা কেঁদে ফেলে, আর সে নিজের চোখের জল আড়াল করার জন্য নিজের ঘরে চলে যায়। আর ঠিক এমন সময় তাদের প্রতিবেশী রাখি দেবী কমলা দেবীর সঙ্গে দেখা করতে আসে। রাখি দেবী একেবারে কূটনৈতিক মহিলা ছিল। সে ভালো করেই জানি কমলা দেবীর বৌমার এখনো পর্যন্ত সন্তান হয়নি, আর ঠিক সেই জন্য রাখি দেবী নিজের নাতনিকে নিয়ে কমলা দেবীকে জ্বালানোর জন্য চলে আসে। আর বলিস না কমলা, আমার নাতনিটা যা দুষ্ট হয়েছে, দেখতে দেখতে কিন্তু 8 বছর হয়ে গেল, মেয়েটার তবুও দুষ্টুমি কমেনি। আর দেখ, ওর মা বাবা আমার ঘাড়ের উপর বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে, আর আমার নাতনি তো একেবারে ঠাকুমা ছাড়া নড়তেই চায় না। এরকম করে বলিস না রে, তাও তো তোর ভাগ্য ভালো যে তুই তোর নাতনিকে নিয়ে ঘুরে বেড়াতে পারছিস, নাতনিকে খাওয়াতে পারছিস, ঘুম পাড়াতে পারছিস। আর আমার অবস্থা দেখ, এখনো পর্যন্ত কপালে সেই সুখটাই জুটলো না। আমার তো মনে হয় তোর বৌমার মধ্যেই কোনো দোষ আছে, কারণ দেখ, তোর ছেলের বিয়ের সময় কিন্তু আমার ছেলের বিয়ে হয়েছিল, আর আমার বৌমার বাচ্চাও হয়ে গেল, এত বড় হয়ে গেল, কিন্তু তোর বৌমা তো এখনো একটা বাচ্চার জন্ম দিতে পারলো না। এই কথা শুনে কমলা দেবীর খুবই খারাপ লাগে, আর কমলা দেবী দুঃখীমণি তার বান্ধবীর নাতনিকে কোলে নিয়ে আদর করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন হঠাৎ করে প্রিয়তমা ছাদে জামা কাপড় মেলতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। কি ব্যাপার, ছাদের উপর এরকম দুম করে আওয়াজ হলো কেন? বৌমা তো জামা কাপড় মেলতে গিয়েছিল, একবার গিয়ে দেখে আসি তো, কোনো বিপদ হলো নাকি? এই বলে কমলা দেবী ছাদে গিয়ে দেখে যে তার বৌমা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর এই দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তখনই কমলা দেবী তার স্বামীকে ডেকে নিয়ে আসে, আর তাদের বৌমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। দেখুন, আমি ওনার চিকিৎসা করে যা বুঝলাম, ওনার ইমিউনিটি পাওয়ার একটু লো আছে, কিন্তু তার চেয়ে বড় সুখবর হলো যে উনি এখন মা হতে চলেছেন, আর বিগত 10 বছর ধরে উনি আমাকে ডাক্তার দেখিয়েছেন। তাই আমি এই খবরটা জানতে পেরে ভীষণ পরিমাণে খুশি হয়েছি। তাই আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। ডাক্তারবাবুর এই কথা শুনে কমলা দেবীর আর খুশির ঠিকানা থাকে না, এমনকি তার স্বামী পর্যন্ত খুশিতে নাচতে শুরু করে, কারণ এতদিন পর তারা ঠাকুরদা এবং ঠাম্মি হতে পারবে। এর থেকে আনন্দের সুখবর তাদের কাছে আর কিছুই হতে পারে না। আর সেই খুশিতে পকেট থেকে তারা একেবারে 5000 টাকা বের করে সেই নার্সিং হোমে উপস্থিত সকল নার্সদেরকে দিয়ে দেয়। আমি আজকে খুব খুশি, এতদিন পর আমি ঠাকুমা হব, এর থেকে খুশির খবর আর কিছুই হতে পারে না। বুঝলে, আমি আর তুমি ঠাকুমা ঠাকুরদা হব। চলো একবার বৌমাকে দেখে আসি। কমলা দেবী এবং তার স্বামী ভিতরে গিয়ে দেখে যে তাদের বৌমা খুশিতে কান্নাকাটি করছে, আর ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাচ্ছে, কারণ ইতিমধ্যে ডাক্তারবাবু প্রিয়তমাকে জানিয়ে দিয়েছে যে সে 10 বছর পর এখন মা হতে চলেছে। এর ফলে প্রিয়তমা আনন্দে একেবারে আটখানা হয়ে ওঠে। মা, আমাকে এখন আর কেউ খারাপ কথা বলতে পারবে না, কারণ আমার কোল আলো করে এবার প্রথম সন্তান আসবে। আমাকে এবার দয়া করে বাড়িতে নিয়ে চলুন মা। আর আপনার ছেলেকে খবরটা জানিয়েছেন?
তুমি একদম চিন্তা করো না বৌমা, আমি আমার ছেলেকে ফোন করে জানিয়ে দিয়েছি ও অফিসের মিটিং এ ব্যস্ত আছে, তাই এখানে আসতে পারেনি। কিন্তু ও ভীষণ আনন্দিত, তাই ও তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরবে। এবার তুমি আমাদের সঙ্গে বাড়ি চলো। এই বলে শ্বশুর শাশুড়ি দুজনে মিলে তাদের অন্তঃসত্ত্বা বৌমাকে বাড়িতে নিয়ে আসে। আর বিকাল হতে না হতে বিমলও অফিস থেকে বাড়িতে আসে। বিমল আনন্দে সকলের সামনে নিজের বউকে একেবারে জড়িয়ে ধরে। আর এভাবে তারা পরিবারের সকলে আনন্দ করছে। এমন সময়, মা আপনারা সবাই বসুন, আমি আপনাদের জন্য দেশি ঘি দিয়ে লাড্ডু ভেজে নিয়ে আসছি, কারণ আজকে আমরা এই দিনটা দারুণ রকম ভাবে উদযাপন করব। আমরা সবাই মিলে মিষ্টি খাবো। খবরদার বৌমা, তুমি খাট থেকে একটা পাও নিচে নামবে না, তোমার সাহস তো কম নয়। তুমি এখন রান্নাঘরে গিয়ে সবার জন্য গরমের মধ্যে দাঁড়িয়ে লাড্ডু তৈরি করবে? কোনো দরকার নেই, আমি মিষ্টি বানাবো, আমি লাড্ডু তৈরি করব, আর বাড়ির সব কাজ আমি করব। আর পাড়ার সকলকে জানিয়ে দেব যে 10 বছর পর আমার বৌমা অন্তঃসত্ত্বা হয়েছে, আর আমি নাতি নাতনির মুখ দেখতে চলেছি, কিন্তু তুমি কোনো কাজ করবে না। এই কথা শুনে প্রিয়তমা খুবই খুশি হয়, কারণ তার শাশুড়ি মায়ের ব্যবহারে এক নিমিষেই পরিবর্তন চলে আসে। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। এখন শাশুড়ি মা বাড়ির সমস্ত কাজ করে, এমনকি তার অন্তঃসত্ত্বা বৌমার দিন রাত খেয়াল রাখে। আর এভাবেই দেখতে দেখতে আরো 6 মাস কাটে। কিন্তু একদিন, আচ্ছা মা, আমি প্রত্যেকদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমার পেট দেখি, কিন্তু আমার পেট বাড়ছে না কেন বলুন তো? 6 মাস হয়ে গেল আমি অন্তঃসত্ত্বা, এতদিনে তো আমার পেট একটু হলেও বড় হওয়া উচিত। আমিও জানি না বৌমা, আসলে তুমি অনেক রোগা তো, তাই হয়তো তোমার পেট বুঝতে পারছো না। কিন্তু আমার চিন্তা হচ্ছে তোমার পেট বেরোচ্ছে না কেন। 6 মাসের অন্তঃসত্ত্বা মহিলাদের ভালোই তো পেট হয়ে যায়, কারণ আমার ছেলে যখন আমার পেটে ছিল তখন কিন্তু 4 মাসেই আমার বড় পেট বেরিয়ে এসেছিল। তোমার পেটে বাচ্চাটা কি বড় হচ্ছে না তাহলে? এই নিয়ে শ্বশুরবাড়ির সকলে চিন্তায় পড়ে, কিন্তু শাশুড়ি মা কিছুতেই বৌমাকে বাড়িতে রাখতে চায় না। সে তখনই বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়, আর ডাক্তারবাবু প্রিয়তমার চিকিৎসা করতে শুরু করে। দেখুন, আই এম সো সরি, এতদিনে 6 মাস হয়ে গেল, আর আপনারা ভীষণ পরিমাণে মিথ্যা আশায় ছিলেন, কেননা সেদিন আপনার বৌমার পেটে গ্যাস হয়েছিল, আর আমি তখন ভেবেছি হয়তো আপনার বৌমা অন্তঃসত্ত্বা। আর সেই দিনে যে মেশিন দিয়ে আপনার বৌমার প্রেগন্যান্সি পরীক্ষা করা হয়েছিল, সেই মেশিনটাও খারাপ ছিল, কিন্তু সেই বিষয়ে আপনাদেরকে জানাতে ভুলে গিয়েছিলাম। তাই আপনাদের মিস ইনফরমেশন দেওয়ার জন্য আই এম সরি, আপনার বৌমা প্রেগনেন্ট নন। ডাক্তারবাবুর এমন কথা শুনে কমলা দেবী, প্রিয়তমা এবং তাদের পরিবারের সকলে একেবারে কাটা মাছের মতো ছটফট করতে শুরু করে, কারণ তারা কিছুতেই এত বড় মিথ্যা কথা এবং যন্ত্রণা সহ্য করতে পারে না। তাদেরকে যে নার্সিং হোম থেকে এরকম ভাবে ঠকানো হবে, এটা একেবারে অবিশ্বাসযোগ্য ব্যাপার ছিল। আপনি একজন ডাক্তারবাবু হয়ে আমাকে কি করে মিথ্যা আশা দিতে পারেন? আপনি জানেন আমি 6 মাস ধরে কত আশা করেছিলাম, এমনকি আমার শাশুড়ি মা সারাদিন পাগলের মতো আমার পেছনে কেটেছে, আর আপনি এখন বলছেন আমি অন্তঃসত্ত্বা নই? এটা কখনো হতে পারে না। আমি আপনাদের নার্সিং হোমের নামে কেস করে দেব, যাতে আপনাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়। আমার বৌমা একদম ঠিকই বলেছে, আপনি ডাক্তারি কি করে করেন আমিও দেখে নেব। আপনি দিনে দুপুরে এরকম ভাবে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। আপনি জানেন 10 বছর পর আমাদের সংসারে হাসি আর আনন্দ ফিরে এসেছিল। এমনকি মা, আপনি পাড়ার সবাইকে জানিয়ে দিয়েছেন যে আমি অন্তঃসত্ত্বা। আমার মনে হয় সবাই আমার উপর কুনজর দিয়েছে, তাই আজকে এই দিনটা দেখতে হলো। দেখুন, আপনাদের যা ইচ্ছে হয় আপনারা তাই করতে পারেন, কিন্তু আই এম সরি, আপনাদের আগে জানিয়ে দেওয়া উচিত ছিল। আমি তো ভেবেছিলাম আপনারা হয়তো দ্বিতীয়বার আমার কাছে আসবেন, তখন আমি বলে দেবো, কিন্তু আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি। তারা ডাক্তারবাবুর কোনো কথা শুনতে চায় না। তারা সবাই কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়, আর তাদের বাড়িতে আবার শোকের ছায়া নেমে আসে। কিন্তু এবার তারা ভাবতে পারে না যে কিভাবে তারা পাড়ায় মুখ দেখাবে। মা, আমি আর এখানে থাকতে চাই না। আমার জন্য আপনাদেরকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, আর 10 বছর পর যে এভাবে আমাদের স্বপ্ন আবার ভেঙে যাবে, আমি তো ভাবতেই পারছি না। আসলে ঈশ্বর চায় না যে আমি মা হই। আমি ঠিক করেছি আমি বাপের বাড়িতে ফিরে যাব, আর আপনারা আপনাদের ছেলের দ্বিতীয় বিয়ে দিতে পারেন। আমি তোমাকে যতই উল্টো পাল্টা বলি না কেন, কিন্তু আমি এতটাও খারাপ শাশুড়ি নই। আর আমি যদি চাইতাম তাহলে কিন্তু অনেক বছর আগেই আমার ছেলের দ্বিতীয় বিয়ে দিতে পারতাম, কিন্তু এখন তো আমার ছেলে বুড়ো হয়ে গেছে, ওকে আর বিয়ে দিয়েও কোনো লাভ নেই। এই বলে কমলা দেবী নিজের বৌমাকে আটকে নেয়, আর সে প্রিয়তমাকে কোথাও যেতে দেয় না। দেখতে দেখতে এভাবে সময় অতিবাহিত হতে থাকে। আর হঠাৎ করে একদিন, মা, রান্না করতে গিয়ে হঠাৎ না আমার মাথাটা ভীষণ ঘুরিয়ে আসছে। আমি কিছুতেই দাঁড়াতে পারছিলাম না, আমার খুব বমি পাচ্ছে। কালকে রাত্রিবেলা সবাই মিলে মটন বিরিয়ানি খেয়েছিলাম, আমার মনে হয় আমার গ্যাস হয়ে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে মা। সকাল থেকে আমার শরীরটাও ভালো নেই, কিন্তু আমি আর আগের ডাক্তারবাবুর কাছে যেতে চাইছি না।
কারণ ও আমাদেরকে যেভাবে ঠকিয়েছে। শোনো, আমার বোনের মেয়ের বর অনেক বড় ডাক্তার আর কলকাতায় ট্রান্সফার হয়ে এসেছে। এই শহরেই নতুন চেম্বার খুলেছে। চলো বরঞ্চ আমরা ওর কাছেই যাই। এই বলে তারা দুজনে নতুন ডাক্তারের কাছে চলে যায়। আর সেই ডাক্তার তাদের দুজনের চিকিৎসা করে বলে, এই যে কাকিমা, আপনার পেটে সত্যিই গ্যাস হয়েছে, কেননা আপনার তো 60-এর উপর বয়স হয়ে গেছে, তাই আপনাকে এবার একটু বুঝে শুনে খাবার খেতে হবে, বুঝেছেন? আর এরকম বিরিয়ানি খেলে তো একদমই চলবে না। আপনি এখন চাইলে যত ইচ্ছে বিরিয়ানি খেতে পারেন, কারণ আপনি অন্তঃসত্ত্বা। এই কথা শুনে প্রিয়তমা নিজের কানে বিশ্বাস করতে চায় না, কারণ তার সঙ্গে ইতিমধ্যে মিথ্যা প্রতারণা করা হয়েছে। তাই সে এবং তার শাশুড়ি মা খুশি হয়েও খুশি হতে পারে না। তারা বারবার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করতে শুরু করে যে সত্যিই প্রিয়তম অন্তঃসত্ত্বা কিনা। দেখো বাবা, তুমি আমাদের নিজেরই আত্মীয়, তাই তুমি দয়া করে আমাদেরকে ঠকিও না, কারণ ইতিমধ্যে আমরা অনেক ঠকে এসেছি। তোমাকে তো সবই বললাম, তাই তুমি একবার ভালো করে বলো না। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই যান, যে কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন। সকলে এক কথাই বলবে যে আপনার বৌমা মা হতে চলেছে, আর এটা কোনো মিথ্যা কথা নয়, বুঝেছেন? এই কথা শুনে প্রিয়তমা এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয়। শুধু তাই নয়, এবার তারা একের পর এক 10টা-12টা ডাক্তারকে দেখাতে শুরু করে। আর সবাই একই কথা জানায়, প্রিয়তমা এবার সত্যি সত্যি অন্তঃসত্ত্বা। তাই তাদের আর কোনো চিন্তা থাকে না। তারা সকলেই ভীষণ পরিমাণে আনন্দ করে। এমনকি 4 মাসের মধ্যে প্রিয়তমার পেট বাইরে বেরিয়ে আসে। এর ফলে তারা সকলে আরো বেশি খুশি হয়। কিছুদিন পরই প্রিয়তমা একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। আর তাদের বাড়িতে খুশির একেবারে বাঁধ ভেঙে যায়। তারা সবাই মিলে ছোট্ট বাচ্চাটিকে নিয়ে অনেক অনেক আনন্দ করতে শুরু করে। রোহিত তার বাবা মা এবং এক বোনের সঙ্গে বাস করত। রোহিত পড়াশোনাতে খুব ভালো হওয়ায় তার বাবা মা তাকে বিদেশি ডিগ্রি লাভ করার জন্য বিদেশে পাঠায়। 3 বছর পর রোহিত বিদেশ থেকে জেনি নামে একটি মেয়েকে বিয়ে করে দেশে ফিরে আসে। জেনিকে দেখে রোহিতের পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই বিদেশি সাদা ভূতটাকে আমি কিছুতেই স্বীকার করতে পারবো না। ভেবেছিলাম তুই আমার পছন্দের মেয়েকে বিয়ে করবি, আর আমার বৌমা শেষ জীবনে আমার সেবা যত্ন করবে। সেই জায়গায় এই বিদেশি মেয়েটা তো আমাদেরকে রান্না বান্না করেও খাওয়াতে পারবে না। না মা, জেনি খুব ভালো বিদেশি খাবার রান্না করতে পারে। এতদিন পর্যন্ত যে আমি বিদেশে ছিলাম না, জেনি আমাকে রান্না করে খাইয়েছে। জেনির হাতের খাবার রান্না তোমাদের খুব পছন্দ হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বিদেশিদের হাতে রান্না করা পোকামাকড় খাবো আমি? বিদেশিরা সাপ, আরশোলা, কুকুর, বিড়াল কিচ্ছু বাদ দেয় না, সবকিছুই রান্না করে খায়। আবার মাঝে মধ্যে তো কাঁচাও খেয়ে নেয়। না মা, জেনি সব কিছু খাই না। বিদেশিদের নিয়ে তোমার এসব কিসব বাজে বাজে ভুল ধারণা। আচ্ছা লিপি, তোর তো বিদেশি খাবার খেতে খুব পছন্দ। চাউমিন, মোমো, পাস্তা, এই খাবারগুলো তো তোর খুব পছন্দের, আর ওগুলো তো বিদেশিই খাবার। তোর বৌদি কিন্তু ওই খাবারগুলো খুব ভালো রান্না করতে পারে। হ্যাঁ, আমার এই খাবারগুলো ভালো লাগে ঠিকই, কিন্তু আমি তোর বউয়ের হাতের কোনো খাবারই খাবো না। যাকে মন থেকে মেনে নিতেই পারবো না, তার হাতে রান্না আবার খাবো কেন আমি? সবার মুখে এমন কথা শুনে জেনিরও মন খারাপ হয়ে যায়। রোহিত তার পরিবারের সকলকে বোঝানোর চেষ্টা করলেও কেউ কিছু বুঝতে চায় না। রোহিতের পরিবার শেষ পর্যন্ত জেনিকে তাদের বাড়িতে থাকার অনুমতি দেয়, কিন্তু তাকে মন থেকে কেউ মেনে নিতে পারে না। তার সঙ্গে সকলেই খুবই বাজে ব্যবহার করে। এই মেয়ে, তুমি তোমার খাবার সম্পূর্ণ আলাদাভাবে রান্না করবে, আর আমি তোমাকে দিনের মধ্যে একবারই রান্নাঘরে ঢুকতে দেব, তাও আবার শুধুমাত্র 1 ঘন্টার জন্য। অনলি 1 ঘন্টায় আমি কিভাবে রান্না করব? আর তাছাড়া ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য আমার তো 3 টাইমস লাগবে। তুমি যদি 3 বেলা রান্না করো, তাহলে আমাদের রান্না খাওয়া কখন হবে? এমনিতেই তোমার এই বাড়িতে আসার পর থেকে আমার কপালটাই ফুটে গেছে। বুড়ি বয়সে নিজেকেই তো রান্না বান্না করে খেতে হবে। তুমি সকালবেলা 1 ঘন্টার জন্য রান্নাঘরে থাকতে পারবে, তারপর তোমাকে আর সারাদিন আমি রান্নাঘরে ঢুকতে দেব না। এই বলে নন্দিতা দেবী সেখান থেকে চলে যায়। জেনি কোনো উপায় না পেয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। সে তখনই একেবারে বেশি করে খাবার রান্না করে। জেনি বেশ কয়েকটা তার পছন্দের বিদেশি খাবার রান্না করেছিল। 1 ঘন্টার মধ্যে এর বেশি খাবার সে রান্না করতে পারেনি। জেনি যখন রান্না করছিল, তখন বিদেশি খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই গন্ধে নন্দিনী দেবী এবং তার মেয়ে দুজনেরই খুবই খিদে পেয়ে যায়। জেনির হাতে রান্না করা খাবার তাদের দুজনেরই খেতে খুব ইচ্ছা করে, কিন্তু তবুও তারা সেটা প্রকাশ করতে চায় না। 1 ঘন্টা পর জেনি রান্নাঘর থেকে বেরিয়ে আসে এবং সে একা একাই তার বানানো সমস্ত খাবার নিয়ে টেবিলে বসে পড়ে। আপনারা চাইলে আমার সঙ্গে খেতে পারেন, আমি অনেক বেশি করে খাবার রান্না করেছি। বললাম তো, তোমার হাতের আজে বাজে খাবার খাওয়ার কোনো ইচ্ছা নেই আমাদের।
জেনি আর কোনো উপায় না পেয়ে একা একাই খাবার খেতে শুরু করে। জেনির খাবার খাওয়ার পর অনেকটা খাবার সে বাঁচিয়ে রাখে, বাকি খাবারগুলো সে ফ্রিজে রেখে দেয়। কিছুক্ষণ পর নন্দিতা দেবী নিজেদের খাবার রান্না করার জন্য রান্নাঘরে যায়। তখনই সে ফ্রিজ থেকে রান্না করার জন্য প্রয়োজনীয় উপকরণ নিতে গিয়ে দেখে জেনির রান্না করা বিদেশি খাবার ফ্রিজে রাখা আছে। খাবারগুলো দেখে নন্দিতা দেবীর প্রচুর লোভ হয়। খাবারগুলো তো দেখে সুস্বাদু মনে হচ্ছে, একবার খেয়ে দেখবো কেমন হয়েছে। না না, এই খাবারগুলো তো বৌমা এঁটো করে রেখেছে, তাতে কি হয়েছে? বৌমা তো চামচ দিয়েই খেয়েছে, আমি অন্য একটা চামচ দিয়ে খেয়ে দেখি। এই বলে নন্দিতা দেবী জেনির এঁটো করা খাবার চেখে দেখে। সেই খাবার খেয়ে নন্দিতা দেবীর ভীষণ পছন্দ হয়। এই খাবারগুলো তো দারুণ খেতে, আমার তো মনে হচ্ছে সবই খেয়ে ফেলি, দারুণ টেস্টি। না না, বেশি খাওয়া যাবে না, আমি বেশি খাবার খেলে বৌমা বুঝে যাবে। মনে তো হচ্ছে সবটাই খেয়ে ফেলি রে বাবা, কিন্তু কোনো উপায় নেই। এই বলে নন্দিতা দেবী তার বিদেশি বৌমার এঁটো করা খাবার কিছুটা খেয়ে বাকি খাবার আবার ফ্রিজের মধ্যেই রেখে দেয়। কিছুক্ষণ পরে নন্দিতা দেবীর মেয়ে লিপিও রান্নাঘরে এসে তার মায়ের মতো একই কাজই করে। দুপুরবেলা যখন সকলে লাঞ্চ করতে বসে, জেনিও তখন তার ফ্রিজ থেকে তার সকালের বানানো খাবার নিয়ে খেতে বসে পড়ে। খাবারগুলো দেখে তার মনে হয় কেউ হয়তো তার খাবারগুলো খেয়ে রেখে দিয়েছে। আমার খাবার এত কমে গেল কিভাবে? আমি তো অনেকটা খাবার ফ্রিজে রেখেছিলাম। এই মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা তো আগেই বললাম তোমার হাতে রান্না করা কোনো খাবার আমরা স্পর্শ পর্যন্ত করব না। আমাদের কি আর কোনো কাজ নেই যে তোমার হাতের খাবার আমরা লুকিয়ে লুকিয়ে চুরি করে খাবো? আমাদের খাওয়ার হলে তোমাকে আগেই আমরা হুকুম করে দিতাম, কিন্তু এটা আমরা কখনোই করব না। আর তাছাড়া বৌদি, তুমি তো খাবার এঁটো করে ফ্রিজে রেখেছিলে, তোমার এঁটো করা খাবার আমরা খাবো? তুমি এটা ভাবলে কি করে? জানি না তোমরা বিদেশিরা কি করো, কিন্তু আমাদের দেশে কেউ কারোর এঁটো করা খাবার খেতে পছন্দ করে না, আর আমরাও তাই। তোমার লজ্জা করছে না বৌদি? তুমি আমাদের উপর অপবাদ দিচ্ছ। নো নো, সরি, তোমরা ভুল ভাবছো। আমি এমনি একটু জিজ্ঞাসা করছিলাম। নো প্রবলেম, যা খাবার আছে আমার এখন হয়ে যাবে, কিন্তু রাতে তো আমাকে আবার না খেয়ে থাকতে হবে, কারণ মা তো আমাকে দিনে 1 ঘন্টা করেই রান্নাঘরে ঢোকার অনুমতি দিয়েছে। এই মেয়ের হাতে রান্না আমার যে খুব পছন্দ হয়েছে। এই মেয়েকে এখন রান্নাঘরে যেতে বারণ করলে চলবে না। এই মেয়ে যত বেশি খাবার রান্না করবে, আমিও তো তত বেশি খাবার খেতে পারবো। আচ্ছা শোনো, তোমাদের বিদেশিদের তো কোনো মায়া মমতা বলে জিনিস নেই, কিন্তু আমাদের মন কিন্তু খুব নরম হয়। আমরা এরকম করে কারোর উপর অত্যাচার করতে পছন্দ করি না। তোমার যেহেতু খাবার শেষ হয়ে গেছে, তুমি রাত্রিবেলাতেও খাবার রান্না করতে পারো। এই শুনে জেনি যেমন খুশি হয়, লিপিও মনে মনে খুবই খুশি হয়। যাক বাবা, আমি যে লুকিয়ে লুকিয়ে বৌদির খাবার খেয়েছি এটা কেউ বুঝতে পারেনি, ভালো হয়েছে। রাত্রিবেলা আমি আবার বিদেশি খাবার খেতে পারবো। জেনি সন্ধ্যাবেলা নিজের জন্য ডিনার তৈরি করে। রাত্রিবেলা খাবার খাওয়ার পর অনেকটা পরিমাণে খাবার আবার বেঁচে যায়, তাই সে তার বেঁচে যাওয়া খাবার আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। রাত্রিবেলা লিপি লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে আসে এবং ফ্রিজ খুলে তার বৌদির এঁটো করা খাবার খেতে শুরু করে। তখনই সে কারোর পায়ের শব্দ শুনতে পায়। লিপি একটু ভয় পেয়ে যায়। অন্ধকারের মধ্যে সে ভালো করে লক্ষ্য করলে তার মাকে দেখতে পায়। মা, তুমি এখানে এত রাতে কি করছো? তুমি কি করতে এসেছো এখানে এত রাতে? নন্দিতা দেবীর মুখে খাবার ভর্তি ছিল, তাই সে ঠিক মতো কথাও বলতে পারছিল না। তুই এখানে যা করতে এসেছিলি, আমিও তাই করতে এসেছিলাম। এই লিপি, তোর বৌদির হাতে রান্না করা খাবার কিন্তু দারুণ সুস্বাদু। বল, আমার তো এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে খেতে খুব ভালো লাগছে। মা, তুমিও তাহলে? ও, এবার আমি বুঝলাম, এই কারণে তুমি বৌদিকে আবার রান্নাঘরে ঢোকার অনুমতি দিয়েছিলে। মা, আমি বলছি কি, এরকম লুকিয়ে চুরিয়ে বৌদির এঁটো করা খাবার না খেয়ে আমরা তো সবকিছু ঠিক করে নিতে পারি। তাহলে আমরা প্রত্যেকদিন বৌদির হাতে রান্না করা বিদেশি খাবার মজা করে খেতে পারবো। না না, কিছুতেই না। আমার কি মান সম্মান বলে কিছু নেই? আমার তো একটা প্রেস্টিজ আছে। ওই বিদেশি মেয়ের কাছে আমি কিছুতেই মাথা নত করতে পারবো না, বুঝেছিস? তাহলে আর কি, আমাদের কিরকম লুকিয়ে লুকিয়ে বৌদির এঁটো করা খাবারই খেতে হবে, আর তো কিছু করার নেই। এরকম ভাবেই সময় কাটতে থাকে। প্রত্যেক দিনই লিপি এবং তার মা লুকিয়ে লুকিয়ে জেনির এঁটো করা খাবার খেতে থাকে। মাঝে মাঝে জেনির খুবই সন্দেহ হয়, কিন্তু তবুও সে তার শাশুড়ি মায়ের ভয়ে কিছু বলতে পারে না।
একদিন জেনি স্কিন কেয়ার করার জন্য একটা ফেসিয়াল মাস্ক তৈরি করে। সে টক দই, হলুদ, কফি পাউডার এবং মধু দিয়ে একটা পেস্ট তৈরি করে। এখানে আসার পর আমার ফেসে অনেক ট্যান পড়েছে। এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে আমার স্কিন থেকে ট্যান রিমুভ হয়ে যাবে। বেশি করে তৈরি করেছি, একেবারে ফুল বডিতে অ্যাপ্লাই করতে হবে। এমন সময় হঠাৎ করে রোহিত জেনিকে ডাকতে শুরু করে। জেনি, একবার এদিকে এসো তো তাড়াতাড়ি। জেনি, কোথায় আছো? তুমি তাড়াতাড়ি করো। এই তো রোহিত, আমি আসছি, প্লিজ ওয়েট, আমি আসছি, কাম ডাউন। এই বলে জেনি তার ফেসিয়াল প্যাকটা ওখানে রেখেই রোহিতের কাছে চলে যায়। রোহিত তাকে শার্ট আয়রন করতে বললে জেনি শার্ট আয়রন করা শুরু করে। ওদিকে লিপি এবং তার মা জেনির বানানো ফেসিয়াল প্যাকটা দেখতে পায় আর তারা সেটাকে কোনো খাবার মনে করে। মা, এই দেখো, বৌদি আবার নতুন কোনো আইটেম রান্না করেছে। বৌদি কি সব রান্না করে বলো তো? কোনোটারই তো নাম জানি না আমরা, কিন্তু খেতে দারুণ লাগে বলো। মা দেখো, এটা থেকে কিন্তু কফির গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে বৌদি কফি দিয়েই কোনো আইটেম তৈরি করেছে। আরে বেশি কথা বলিস না, আগে খেয়ে দেখ কেমন হয়েছে। দে আমাকে দে, আমি খেয়ে দেখছি। বাহ, এটা তো দারুণ খেতে হয়েছে রে। কি সুন্দর টক মিষ্টি খেতে। মনে হচ্ছে তোর বৌদি কোনো চাটনি বানিয়েছে। কফি দিয়ে কি চাটনি বানায় বিদেশিরা? কই, আমাকে দাও, একাই খাবে নাকি? তাই তো মা, এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। যাই বলো না কেন, বৌদি কিন্তু ভালো খাবার রান্না করতে পারে। ইস, আমি যদি বৌদির কাছ থেকে এই রেসিপিগুলো শিখতে পারতাম। মা, বৌদি আসছে মনে হয়, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। এই বলে লিপি এবং তার মা তাড়াতাড়ি করে আলমারির পেছনে লুকিয়ে পড়ে। আর জেনি সেখানে এসে ফেসিয়াল প্যাকটা নিয়ে মুখে লাগাতে শুরু করে। এই দেখে লিপি এবং তার মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাদের দুজনেরই গা গুলিয়ে ওঠে। এ আমরা কি খেয়ে ফেললাম রে? এটা তো কোনো খাবার জিনিসই ছিল না। তোর বৌদি তো এটা মুখে মাখছে। এ বাবা, তোর পাল্লায় পড়ে আমি কি খেয়ে নিলাম। তুমি তো আগে খেয়েছো, তারপরে তো তোমার দেখা দেখি আমি খেয়েছি। আর আমার নামে দোষ দেবে না বলে দিলাম। মা, আমার না প্রচুর বমি পাচ্ছে, আমি বাথরুমে যাচ্ছি। এই বলে লিপি এবং তার মা দুজনেই বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে। এরকম ভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। হঠাৎ করে একদিন নন্দিনী দেবীর বাড়িতে ইঁদুরের প্রচন্ড পরিমাণে উৎপাত বেড়ে যায়। আর এই ঘটনার জন্য নন্দিতা দেবী তার বৌমাকেই দোষারোপ করে। আগে আমাদের বাড়িতে কোনো ইঁদুর ছিল না। এই বিদেশি বউ বাড়িতে আসার পর থেকেই ইঁদুরের উৎপাত এত বেড়ে গেছে। এই মেয়ে, তুমি আবার ইঁদুর ধরে রান্না করে খাও না তো? সত্যি করে বলো, তুমি কি আমাদের বাড়িতে ইঁদুরের চাষ করা শুরু করেছো? এসব আপনি কি বলছেন? দিস ইজ নট ফেয়ার। আমি কিছু করিনি। আমি বাড়িতে ইঁদুর কিভাবে নিয়ে আসবো? আপনারা বেকার বেকার আমাকে বকাবকি করছেন। মা তো ঠিকই বলেছে, তোমার কারণেই আমাদের বাড়িতে ইঁদুর ভর্তি হয়ে যাচ্ছে। আগে তো আমাদের বাড়িতে কোনো ইঁদুর থাকতো না। তুমি নিশ্চয়ই কোনো বিদেশি টেকনিক অ্যাপ্লাই করে বাড়িতে ইঁদুর নিয়ে আসছো। নিজের ননদ এবং শাশুড়ি মায়ের মুখে এই ধরনের কথা শুনে জেনির খুবই খারাপ লাগে। তাই জেনি মনে মনে ঠিক করে সে বাড়ি থেকে সমস্ত ইঁদুর তাড়িয়েই ছাড়বে। তাই সে বাজার থেকে ইঁদুর মারার বিষ কিনে নিয়ে আসে। দুপুরবেলা জেনি লাঞ্চ করার পর তার বেঁচে যাওয়া এঁটো খাবারে সেই ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়ে সেটা রান্নাঘরে রেখে দেয়। কিছুক্ষণ পরে সেখানে লিপি এবং তার মা এসে সেই ইঁদুর মিশ্রিত খাবার খাওয়া শুরু করে। মা, এতদিন বৌদি যা যা রান্না করেছে, আজকের খাবারটা একেবারে বেস্ট। এই খাবারটা এতটাই ভালো লাগছে, আজকে আমি সব খেয়ে ফেলবো। এই বলে লিপি এবং তার মা সমস্ত খাবারই খেয়ে ফেলে। কিছুক্ষণ পর থেকেই তাদের প্রচন্ড শরীর খারাপ করতে শুরু করে। তারা দুজনে অনবরত বমি করতে থাকে আর সেই সাথে তাদের পেটেও অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয়। সবাই মিলে তাদের দুজনকে হসপিটালে ভর্তি করলে ডাক্তার তাদেরকে জানায় ইঁদুরের বিষ মিশ্রিত খাবার খাওয়ার ফলেই তাদের শরীরে বিষক্রিয়া হয়েছে। কেউ কিছু বুঝতে না পেরে বারে বারে লিপি এবং তার মাকে নানান রকমের প্রশ্ন করতে থাকে। শেষ পর্যন্ত তারা সত্যি কথা বলে দেয়। আমরা এতদিন পর্যন্ত বৌদির এঁটো করা খাবার খেতাম, কারণ বৌদির হাতের খাবার আমাদের ভীষণ পছন্দ। কিন্তু বৌদি যে আজকে খাবারে ইঁদুরের বিষ মিশিয়ে রেখেছিল সেটা আমরা জানতাম না। আই এম সরি, এটা আমার কোনো দোষ নেই। আমি তো শুধুমাত্র বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর জন্য এটা করেছিলাম। আর আমার হাতের রান্না আপনাদের পছন্দ,
এটা তো আমাকে আগে বললেই পারতেন। আমি তো শুনে খুব খুশি হয়েছে। আপনারা আমার হাতের খাবার খেলে আমার মতো খুশি আর কেউ হতে পারবে না। আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা, আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তোমার মন সত্যিই খুব ভালো। আমরা শুধুমাত্র তোমার কাছে মাথা নত করব না বলে আজকে নিজেদের এমন একটা ক্ষতি করে ফেললাম। সেদিনের পর থেকে তাদের বাড়ির সমস্ত ঝগড়া অশান্তি দূর হয়ে যায়। এখন লিপি এবং তার মাকে বিদেশি বৌমার এঁটো করা খাবার খেতে হয় না। তারা সবাই মিলে একসঙ্গে বিদেশি বউয়ের বিদেশি খাবার মজা করে খায়।